যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম যশোর ভাই, কেমন আছেন? আশা করি আপনি সবসময়ের মতোই আজকেও ভালো আছেন এবং ভৌতিক দুনিয়ার জনগণ সবাই ভালো আছেন। ইফরিত জিনের কালো জাদুর গল্পের তৃতীয় পার্ট নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আশা করি গল্পটি ভালো লেগেছে সবার, আর ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন। শুরু করছি ইফরিত জিনের কালো জাদু গল্পের তৃতীয় পার্ট। অতীত সময় 1971 থেকে 72 মুক্তিযুদ্ধকালীন এবং পরবর্তী সময় বুড়ি আতিয়া হঠাৎ মাথা ব্যথা শুরু হলে সে তার নিজের ঘরে চলে যায়। এই পাশ থেকে রাবিয়ার ঘরের মধ্যে ফিসফাস কথা শুনতে পায়, কিন্তু সেদিকে সে মনোযোগ না দিয়ে নিজের মেয়েকে ঘুম পাড়ানোর দিকেই বেশি মনোযোগী হয়ে যায়। ঘড়ির কাঁটার রাত 11টা ছুঁই ছুঁই, পূর্ণিমার রাত। সুনসান নীরবতা, ঝোপঝাড়ে চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এর মধ্য দিয়ে আরো একটা অদ্ভুত কিছু শব্দ, হঠাৎ দমকা হওয়া, মনে হয় কিসের যেন আসা যাওয়া। এই শব্দের অর্থ বুড়ি আতিয়া ধরতে পারলেও নবজ্ঞান পাওয়া রাবিয়া কোনোভাবে ধরতে পারছে না। সাসি আইসো কি? আমার ভেতরে রানী আইব না গো, আইস রানী আমার মধ্যে আইব। তুই খালি আমার কালি একটা কুইশা থাপ্পড় মারবি, আর কিছু না। তারপর তুই হ্যাতির লগে কথা কইবি। আচ্ছা চাচি, আর সে প্রবেশ করবো তারে রানী ডাকবি, রানী। কেমন হেতি ভালো বাংলায় কথা কয়, বুঝবার পারবি বুঝি? হ চাচি, বুঝুম না কেন, বাংলায় তো কয়। আমি তো ভাবতাম জিনেরা আরবিতে কথা কয়। না, যে জিন যে এলাকার এরা এই ভাষায় কথা কয়, বুঝবার পারলি? হ চাচি। পানির বেরাজের দরজাটা আজ খোলা। আজ অব্দি এই দরজা কখনো এইভাবে খোলা থাকেনি, আর জিনেরা সর্বদা নিয়ম মেনে চলতে বেশি ভালোবাসে। তবে কি কোনো পরিবর্তন এলো? কোনো সমস্যা হয়নি তো? বুড়ি আতিয়া কিছুটা টের পেলেও রাবিয়া কিছুতেই ধরতে পারল না, কারণ বুড়ি আতিয়া হয়তোবা আগে কিছু আজ করতে পেরেছিল। বোরখান জিনের রাজ্যে নেমে এসেছে শোকের ছায়া। রাজ্যের শক্তিপান রানী রিতাই এবং তার একমাত্র ভালোবাসা ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র একটি কারণে, আর রানীর শোকে বাকি সকল জিন শোক পালন করছে। রাজা মুরাদউদ্দৌলা তার রানী হৃদয়কে ছেড়ে চলে গিয়েছেন শুধুমাত্র একটি কারণে, আর সেটি হলো রাজা কখনো এক অজানা কারণে সন্তান চান না, আর রানী হৃদয় সবসময় এক সন্তান চেয়ে এসেছেন, নিজে শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও। বলে রাখা ভালো, রানী এক বিরল রোগে আক্রান্ত। সে কথা রাজ্যের বাইরে কেউ জানে না। রাজ্যে একমাত্র জাদুকর বসায় বীর মিনের মতো করে রানী এই সমস্যা থেকে মুক্তি পাবেন কেবল তখনই যখন কিনা সে মানুষের দেহে পরজীবী হয়ে বসবাস করতে পারবেন। আর সেই কারণেই রানী হৃদয়ে বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে তাদের শরীরে পরজীবী হয়ে বসবাস করেন, সাথে তাদের শরীরে বিষে অন্যান্য পুরুষের সাথে মিলন হয়ে আনন্দ উপভোগ করেন। মূলত এটি এমন নয় যে তিনি শারীরিক কোনো আনন্দ উপভোগ করছেন। মানুষের শরীরে পরজীবী হয়ে বসবাস করার মাধ্যমে রানী রিতাই সে মানুষের শরীরে শক্তি ধীরে ধীরে নিজের মধ্যে টেনে নিতে থাকেন, এবং মিলনের সময় সে তা অনুভব করে। সেটা থেকেও তিনি নিজের বেঁচে থাকার শক্তি শোষণ করতে থাকেন। আনন্দের ব্যাপার এখানে আসলে সে কতখানি মুখ্য সেটা তিনি ভালো জানেন। আমি ফিরোজ সে ব্যাপারে তেমন কোনো জ্ঞান রাখি না। রাজা কিছু না বলে চলে যাওয়াতে পুরো রাজ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সবকিছু তখন একেবারেই এলোমেলো। হঠাৎ সে রাজ্যে দুই মানবীর প্রবেশে ব্যাপারটা অন্য জিনেরা ভালোভাবে দেখল না, এবং সাথে সাথে জিনেরা ওদের দিকে আমন্ত্রণ জানাতে এলে রানী নিজের দিকে ওদেরকে থামিয়ে দেন। রানী হৃদয়ের নিয়ন্ত্রণ ছিল আতিয়ার উপরে, যাদের মাধ্যমে সে সম্পর্কে মধ্যে রীতিমতো আতিয়ার নিয়ন্ত্রণ দিয়েছিল। রানী জানেন যে সেদিন আতিয়া যাবার কথা ছিল তার কাছে, কিন্তু মন খারাপ থাকাতে তিনি কোনো কিছু না বলে আতিয়ার শরীরের মধ্যে প্রবেশ করেন। হঠাৎ পাশ থেকে অন্ধকারের মধ্যে আতিয়া মাটিতে পড়ে গেলে রাবিয়া বেশ ভয় পেয়ে যায়, এবং সাথে সাথে রাবিয়ার মধ্যে যে রানী রিতাই বলে ওঠে, ভয় পাস নে, বুঝির মধ্যে আমি রিতাই আছি।
হঠাৎ কারিতা রীতিমতো সামলাতে না পেরে নব্য জ্ঞান প্রাপ্ত রাবিয়া দৌড় দিতে চলে যায়, কিন্তু কোনো কিছু তো বাধা পেয়ে সে মাটিতে বুক থুবড়ে পড়ে যায়। সাথে সাথে মাথার ফেটে গাল ফেটে রক্ত বেরোতে থাকে। ছোট্ট চিরাগের আলো সে দেখতে পায় বুড়ি আতিয়া কেমন জানি ঢলে 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 তার দিকে এগিয়ে আসছে। দৃষ্টি আকাশের দিকে, মাথাটা ডান দিকে ঘোরানো, যেন প্রাণহীন একটা শরীর তার দিকে ছুটে আসছে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়া রাবিয়ার নিথর দেহের মতো মাটিতে পড়ে থাকে, মাথায় প্রচন্ড ব্যথা। আতিয়া বুড়ির দেহটা কাছে এসে তার হাতখানা রাবিয়ার মাথার দিকে এবং গালের দিকে এগিয়ে দেয়। রাবিয়া ভয়ে যেন চোখ বুজে ফেলে। একটা হালকা পরশ যেন রাবিয়ার শরীরে ছুঁয়ে যায়। মাথার তীব্র যন্ত্রণা আর গালের ব্যথা যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। নিজেকে বেশ দুর্দান্ত অনুভব করতে লাগলো রাবিয়া। কেন এসেছিস আমার কাছে? কি চাইতো বলতো? আমার পর রাজা কারাইছিল, খেতে রহন মেলা বিপদ, খাইতে পায় না, গোয়ালের 40 খানা গরু না খায়া ময়রা যেতেছে। আপনি যদি একটু সাহায্য করতেন, বিনিময়ে আপনি যা চান তা যদি দিবার পারি তো দিমু, আমার শরীরটারে দিতে পারবো না, এইটা খালি আমার বরের লেখা। বাহ, ভালো দিনই তো এসেছিস, বরের প্রতি ভালোবাসার উদাহরণ নিয়ে এসেছিস। আর আজ কিনা বলতে বলতে রানী রিতায় কেঁদে দিল। আতিয়ার চোখ দিয়ে রীতিমতো কান্না বেয়ে না পড়লেও সে কান্নাকে অনুভব করতে পারলো। জিজ্ঞেস করলো, রানী আপনার কি হয়েছে? রানী অভ্যন্তরীণ সমস্যার কথা চেপে গেল বা গোপন করে বলল, না কিছু না। এর মধ্যে রানী রিতায় এর একমাত্র বিশ্বস্ত জাদুকর বীরমিনের আগমন ঘটল। যদি সেটা কোনো মানুষের চোখে পড়বার মতো নয়, সে তার কানে কানে এসে বলল, রানী আপনিও সাহায্য কবুল করুন। কেন? বিনিময় আমি কি পাবো? বিনিমিন, গোয়ালের 40 খানা গরু গাভীর সাথে আপনি তাপ মিলন করতে পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? 40 খানা গরু প্রতি রাতে যদি এমন পারেন, আপনার সুস্থতা নিয়ে চিন্তা করা লাগবে না। গরুর শরীরের শক্তিকে শোষণ করতে পারলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন বেড়ে যাবে। ঠিক কি কারণে? কারণটা হলো গরুর শারীরিক ক্ষমতা একজন মানুষের চাইতে অনেক বেশি। রানী রিতায়ের নীরবতা রাবিয়া আরেক দফা ভয় পেয়ে গেল। ভয় পেল এটাই যে রানী তার কথাতে রাগ করছে কেন, কারণ রাবিয়া তো জাদুকর আর রানীর কথা শুনতে পাচ্ছে না। রাবিয়া, তোর অনুরোধ আমি কবুল করলাম। তোর গোয়ালের গাভীগুলো আমার দুগ্ধবতী হবে, গরুগুলোর আমার হাড় চাষের উপযোগী হবে। তবে মনে রাখিস, বিনিময়ে তোর কাছে আমি কিছু সময়ের মতো চেয়ে নেব। আতিয়া, তোর কিছু বলার আছে? যদি বলার থাকে বলতে পারিস। আমি তো শরীর ছেড়ে চলে যাব, আবার 2 সপ্তাহের মধ্যে দেখা করতে আসবি, ঠিক আছে? ভেতর থেকে আতিয়ার কথা বলে উঠল রানীর উদ্দেশ্য করে, কিন্তু সে কথা রাবিয়ার কান অব্দি পৌঁছালো না, কারণ সে কথা কেবল রানী শুনতে পাবে। রানী, আপনি কইছিলেন কিছু ছায়া লইবেন, তয় নবাবী ঘোল একখানা খবর দিয়া গেছে আমারে। আশা করি খবরটা পাইলে কিছু ভালো পাইবেন আপনি আমার থেকে। বল শুনি, রাজা কি এর লাইকা থাইকা গেছে, এইটা আমি জানি। আতিয়ার কথা শুনে রানী বেশ আবেগপ্রবণ হয়ে পড়ল, কিছু বলতে পারল না। আতিয়ার শরীর থেকে বেরিয়ে আসার আগে অবশ্য এটি বলল, খবরটা নিজের মধ্যে রাখিস কেবল, তোর সাথে আমি পরে বুঝবো। রানী রিতায় বেরিয়ে গেল আতিয়ার শরীর থেকে। এরপর রাবিয়া তাকে ধরে বাড়িতে নিয়ে এলো। রাবিয়া ততদিনে জানে জিন প্রবেশ করার মানে মানব দেহকে কিভাবে যত্ন করতে হয়। যাবার পথে আতিয়া শুধু একটা কথা বলে গেল, আমি রানীর মাধ্যমে কিছু খবর দিমু। সে এক জনমে আমাকে কাছে আর কিছু চাইতো না। বেটি, কি খবর? সেটি তোর জানা লাগবে না, তুই খালি ছায়া দেখ, তোর সংসারে কি আদল আসে। দেখবি রানী তোরে কবুল কইছে, তোর আর পেছন ফিরে তাকান লাগতো না। তয় এই বুড়িরে ভুলে যাইস না বেটি। না চাচি, এটা আপনি কি কন? পরদিন রাতের বেলা আর 10 দিনের মতোই শয়তানের পূজা করে আতিয়া বুড়ি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তবে সেদিন রাতে তার কেন জানি মনে হতে লাগলো রানী রিতায় হয়তোবা তার কাছে আসবে অজানা খবর জানার উদ্দেশ্যে।
কিন্তু আগের দিন তিনি ঘুলের দেয়া গোপন খবর কেন গ্রহণ করলেন না? আতিয়া কিসের টানে যেন বাড়ি থেকে বেরিয়ে গেল, তাকে যেন অন্য কেউ পরিচালনা করছে। রাবিয়া ঘর থেকে চাচির বেরিয়ে যাবার শব্দ শুনতে পেল ঠিকই, কিন্তু সেটিকে আমলে নিল না, কারণ সে জানে তার চাচি শাশুড়ি শয়তানের পূজারী। তাছাড়া সেদিন ছিল কৃষ্ণ প্রতিপদ। বট গাছের নিচে আসতে চাঁদের আলোয় সে দেখতে পেল বট গাছের একটা ছায়া মূর্তি বসে আছে। এক পা মাটিতে, আরেক পা হাঁটু ঘুরে বসে আছে, চুলগুলো মাটি বরাবর ছুঁয়ে আছে, মুখটা আকাশের দিকে তাকানো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তা আবার মাটিতে আছড়ে পড়ছে যেন বৃষ্টির এক একটা ফোঁটা। কিন্তু অবাক করা ব্যাপার হলো মাটিতে পড়ে তা মুক্ত হয়ে যাচ্ছে। আতিয়ার বুঝতে বাকি রইল না যে এটা তার জিন জানে, যদিও সে নাম জানে না, না জানে সে কোন প্রজাতির জিন। শুধু এইটুকু জানতে পেরেছে যে তার স্বামী তাকে ছেড়ে গিয়েছে, দুটো কারণে, যা কিনা আদতে কোনো মানব জাতির জানার কথা নয়। কিন্তু এইটা সত্য যে হৃদয় জিন রানীর চরম বিশ্বাসের ব্যক্তি এই আতিয়া বলে। আতিয়ার শারীরিক শক্তি শোষণ করে অনেকটা পথ এসেছে সে, কিন্তু এর পর থেকে পুরুষ শক্তি পাওয়া শুরু করলে তার কি আর আতিয়ার প্রয়োজন হবে কে জানে। বল, কি শুনেছিস ঘোলের কাছ থেকে? রানীমা, ঘোল কুয়া গেছে যে রাজা নাকি আপনার দুইটারে কারণে ছাইরা গেছে, হিতি চাইতেছে না আপনি কোনো বাচ্চা হোক, তাইলে পরে নাকি আপনার রোগ শরীরটা থেকে বের হইতে পারতো, মরে যাইতে পারেন। দুই রাজা এমনি তো চায় না বাচ্চা হোক আপনার, কারণ তার বাচ্চা ভালো লাগে না। অহন আপনি নাকি ওই কথা মানেন নাই, তাই আপনারে সাইরা চলে গেছে, আর কিছু না কয়ে গেছে। রানী হৃদয় একজন মানুষের মুখ থেকে নিজেকে রোগা শুনে বেশ কষ্ট পেল। ঘোলের উপর তার চরম রাগ বিস্তৃত হলো, প্রচন্ড কষ্ট মনে তার সাথে যোগ হলো এই তথ্য। সে বুঝতে পারল না কি করবে, তবে মনে মনে প্রতিজ্ঞা নিল আরেকবার যদি কোনো গোপন তথ্য পাচার করতে যায় তবে তার শেষ সে দেখে ছাড়বে। শান্তিপ্রিয় রানীর অশান্ত হতে সময় লাগবে না। আর আতিয়াকে সে কি করবে? মেরে ফেলবে নাকি ছেড়ে দিবে? প্রচন্ড দ্বিধায় পড়ে গেল রানী হৃদয়। 2017 সাল, লিসবন, পর্তুগাল। কোনো উপায় না দেখে আমার অনুরোধে নিজের হাতের কাজ ফেলে বিলকিস আবারও আরেক দফা লিসবনে চলে এলো। এমনকি আমিও আমার নেদারল্যান্ডস ফেরত যাওয়াটা স্থগিত রাখি। আমার সাথে বিমানবন্দরে দেখা হবার পরে আমাকে জড়িয়ে ধরে মাথা রেখে বলল, আসার সময় হলো, মনে হয়েছে কেউ যেন ওকে ধাওয়া করে যাচ্ছে, তাড়িয়ে বেড়াচ্ছে। আমি বললাম, সে আবার ইফরিত, এরই কাজ মনে হচ্ছে, তাই তো নাকি? বিলকিস বলল, আসলে না ফিরোজ, ব্যাপারটা এমন নয় যে আমাকে ক্ষতি করতে কেউ একজন এমনটা করছে। তবে হ্যাঁ, এইটা ঠিক যে ইফরিত জিন নতুন কোন কৌশল সাজিয়েছে, কিন্তু এইটা একটা ভিন্ন রকমের অনুভূতি। ইলহাম কি কিছু বলেছে তোমাকে? বিলকিস বলল, না না, ইলহাম কি বলবে? তুমি তো জানো সে ভীষণ রকম সাংঘাতিক কিছু না হলে আমি পারতপক্ষে ওদেরকে বিরক্ত করি না। নিবেদিতাও আজ ইউরোপে থাকতো, তবে ইলহামকে স্মরণ করাও লাগতো না। তাহলে এখন কি করবে? বিভিন্ন ধরনের অনুভূতি। আমার মনে হচ্ছে কেউ একজন আমার সাথে কথা বলতে চায়, কিন্তু কোনোভাবে সে সুযোগ করে উঠতে পারছে না। সাদা জাদুকর বিলকিসের এমন কথার সাথে সাথে আমার মস্তিষ্কে একটা ব্যাপার নাড়া দিয়ে যায়, আর সেটা হলো ঘোল জিনের কাছ থেকে যে জিন বহু বছর আগে খবর নিয়ে গিয়েছিল, সেই জিন ইফরিত শয়তানের ভয়ে বহুকাল ধরে পানিয়ে বেড়াচ্ছে। বিমানবন্দর থেকে বেরোতে আমি আমার মনের সন্দেহটা বিলকিসকে জানাই। ও শুনে একবারে যেন থমকে দাঁড়ায়। ও বলল, আর তাই তো, ব্যাপারটা একদমই আমার মাথায় আসেনি, এর জন্য আমি তোমাকে এত বেশি ভালোবাসি ফিরোজ। চলো দ্রুত আরিফের বাসায় যাই, গিয়ে আমি সাদা জাদুর 123 নম্বরের স্তরের প্রয়োগ ঘটাবো। আমি তখন বললাম, সেটা ঠিক কেমন? এর কাজ আবার কি? সেটা যদি আমাকে একটু বলতে। তখন বিলকিস বলল, ফিরোজ, আমি এর আগে তোমার সাথে এটির প্রয়োগ ঘটিয়েছি, তোমার তো খেয়াল নেই। আমার খেয়াল নেই হয়তো বা। শোনো, এই সাদা জাদুতে দুটি
প্রতিরক্ষা বলয়ের সৃষ্টি হয়। যদি কেউ সাদা জাদুকরের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক হয়, ভালো কিংবা মন্দ, ভালো জিন উভয় প্রতিরক্ষার বলয় ভেদ করতে পারবে, কিন্তু শয়তান বা মন্দ জিন তা পারবে না। প্রথম বলয় ভেদ করে সে আটকে যাবে, তখন সাদা জাদুকরের দায়িত্ব হয় তাকে ছেড়ে দেয়া, নয়তো ভালো হবার আমন্ত্রণ জানানো। যদি রাজি না হয় তবে তাকে ছেড়ে দিতে হবে। আরিফ ভাইয়ের বাড়িতে ঢুকতে আরিফ ভাইকে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম, কিন্তু বিলকিসের দেখতে সে তড়িৎ গতিতে যেন উঠে দাঁড়ালো আর বলল, আফা, আপনি আইছেন? বিশ্বাস করেন, মনে যেন বিশাল শান্তি অনুভব করতে পারতেছি। ডিবিতে তা ফেরত না আসা অব্দি আপনি এখান থেকে যান না দয়া করে। ভাই, অস্থির হবেন না, আশা করি খুব দ্রুত সবকিছু সমাধান হয়ে যাবে। তবে এখন খুব দ্রুত একটা সাদা জাদু করতে হবে। আমার ধারণা সে জিন বহুকাল ধরে পালিয়ে বেড়াচ্ছে, সে হয়তো আমার সাথে যোগাযোগ করতে চাইছে। বলেন কি আপা? হ্যাঁ, আপনার বাড়িতে আয়না আছে আরিফ ভাই? হ্যাঁ আছে তো, সেটা তো আমার আলমারির সাথে আটকে দেয়া। আচ্ছা, সমস্যা নেই ফিরোজ, ওটা কি খোলার ব্যবস্থা করবে? আমি হাঁ করে যেন বিলকিসের দিকে তাকিয়েছিলাম। কি বলেন ও? আলমারির সাথে লাগানো আয়না আমি কি করে খুলবো বিলকিস? বিলকিস বলল, কেন, তুমি তো সব জানতা শমশের, আমার জন্য এতটুকু করতে পারবে না? আমার মুখ থেকে হেসে দিল আর বলল, আরে আমি দুষ্টুমি করতেছি, চলো দেখি কি অবস্থা, কি করে ওটাকে খোলা যায়। অনেক কষ্টসাধ্য করে তিনজন মিলে আয়নার অক্ষত অবস্থায় আলমারির পাল্লা থেকে খুলে নিয়ে আসলাম বসার ঘরে। বিলকিস সেটাকে বড় গামলাতে রীতিমতো নিচে রেখে চুবিয়ে রেখে দিল। আরিফ ভাই বললেন, কি হবে এখানে বিলকিস আপা? বিলকিস বলল, সাদা জাদু করে আয়নাতে আমার যে প্রতিফলন আসবে সেই প্রতিফলনের কথা বলবে জিন। আর পানিতে চুবিয়ে রাখার কারণ, জিন এই পানিতে প্রবেশ করে তার শক্তিকে মূলত আয়নার প্রতিফলনে নিয়ে যাবে। জিন মূলত পানিকে ব্যবহার করবে আমার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু প্রতিফলন রূপে আমার সাথেই লড়াই করে কথা বলবে। এখন জিন যদি আসে তাহলে দেখতে পাবেন আরিফ ভাই 123তম সাদা জাদুর প্রয়োগ ঘটানো হলো। বিলকিস ঠিক আয়নার সামনে এসে বসে আছে, ওর দুই পাশে আমি আর আরিফ ভাই। আরিফ ভাই বেশ উৎসুক দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ আমরা খেয়াল করলাম বেশ বড় একটা গামলার পানি থেকে কেমন যেন ধোঁয়া উঠতে শুরু করলো। আমরা দুজনেই বিলকিসের দিকে তাকালে ও আমাদের ইশারা করে চুপ করে থাকার নির্দেশ দিল। হঠাৎ দেখি বিলকিসের প্রতিফলনটা ধোঁয়ায় কিছুটা ছেয়ে যাচ্ছে। পানির মধ্য থেকে কথা ভেসে উঠল, আমি বহুদূর থেকে এসেছি আপনার সাথে একটু কথা বলতে। ইফরিতি জিনেরা আমার পিছু লেগে রয়েছে বহুকাল ধরে। জানি না ছদ্মবেশ ধরে ঠিক কতটা সময় থাকতে পারবো। আমি সাম্প্রতিক সময়ে আমার এক ঘোল বন্ধুর কাছ থেকে খবর পেয়েছি আপনার সম্পর্কে যা কিনা সম্পূর্ণ গোপন রয়েছে। আমার কেন জানি মনে হয়েছে আপনি হয়তো আমাকে এই বন্দিদশা থেকে মুক্তি দিতে পারবেন। আমি আমার নিজের নিরাপত্তার জন্য আমার নাম পরিচয় প্রকাশ করতে ইচ্ছুক নই, তবে আমি আপনাকে যাবতীয় তথ্য দিয়ে আশা করি সাহায্য করতে পারবো। এমনকি আমি এটাও জানি যে নিবেদিতা এখন কোথায় আছে, কার কাছে আছে। বিলকিস বলল, জিন, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু আমি কি করে নিশ্চিত হব যে তুমি সেই জিন? তুমি অন্য কেউ না তো? যদিও আমি জানি তুমি ভালোদের অন্তর্ভুক্ত, কিন্তু তারপরেও আমাকে এমন কোনো তথ্য দাও যাতে করে আমি তোমার উপরে ভরসা রাখতে পারি। জিনটা তখন বলল, না বিলকিস, আমার কাছে কোনো প্রমাণ নেই, আপনি আমার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন। আমি ভগবানের দিব্যি কেটে বলছি, আমি সে জিন এই ইফরিত শয়তান সম্পর্কে খোঁজ নিতে গিয়েছিলাম আমার এক ঘোল বন্ধুর কাছে। পরবর্তীতে ইফরিত শয়তান আমার বন্ধুকে মেরে ফেলে এবং আমাকে হারিকেন জানিয়ে খুঁজতে থাকে। আমি সেই থেকে পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু তুমি কেন এই ইফরিতের পেছনে লাগতে গেছিলে? কি লাভ হয়েছিল তোমার? নাকি কাউকে তুমি খোঁজ দিতে চেয়েছিলে? হ্যাঁ, আমার মানব বন্ধুকে, কিন্তু শয়তান ইফরিত আমার মানব বন্ধুকে সেই রাতে মেরে ফেলে। কে তোমার মানব বন্ধু? কি তার পরিচয়? আমরা কি তাকে চিনি? না, চিনবে না, তবে তার নাম ঋষু তান্ত্রিক। সে এক লম্বা ইতিহাস আমি এই মুহূর্তে বলে শেষ করতে পারবো না। তবে আপনি নিশ্চয়ই আমাকে এই বন্দি দশা থেকে মুক্তি দিতে পারবেন। মুক্তি দিলে আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো বিলকিস।
বিলকিস বলল, দাস নয়, বন্ধু হয়ে থেকো। আল্লাহ চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। আশা করি পুরো ইতিহাস যেহেতু বলতে পারবে না, এখন আপাতত আমাদেরকে নিবেদিতার কাছে রক্ষা করতে হবে। তার অবস্থানটা যদি আমাদেরকে বলতে। আচ্ছা, একটা কথা, তুমি নিবেদিতাকে কিভাবে চেনো? জিনটা বলল, অনেক বড় ইতিহাস, আপাতত এতটুকু বলছি। আপনি যদি নিবেদিতার অবস্থান জানেন, আপনি এখানে বসে থাকবেন না, কিছুই করতে পারবেন না। তবে একটা কাজ করতে পারেন, আর তার জন্য আমি সাহায্য করতে পারি। কেমন করে? আপনি ওই শয়তান ইফরিত জিনকে বন্দি করে ওকে জেরা করতে পারেন। সে অনেক শক্তিশালী ঠিক, কিন্তু আপনাকে আমি এমন এক জিনিস দিয়ে যাব, তাতে করে আপনি ওকে স্মরণ করতেই পারবেন, সাথে সেই কবজায় যাবতীয় তথ্য ও বাগিয়ে নিয়ে আসতে পারবেন। আর ও একবার আপনার কবজায় চলে এলে তখন আমি চাইলেও নাজেহাল করতে পারবো। তাই নাকি? বিলকিস যেন অবাক হয়ে গেল। জিনটা বলল, হ্যাঁ, আমার যে বন্ধু আপনার সম্পর্কে আমাকে খবর দিয়েছে, সে আমাকে অনেক ভালোবাসে। সে বন্ধু বলল ভুল হবে, তার সাথে আসলে আমার বিয়ে হবার কথা ছিল, কিন্তু শুধু ইফরিত জিনের কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমার এই বন্ধু একজন জাদুকর বটে, কিন্তু কালো জাদু করলেও সে আমার জন্য করেছে, যাতে করে আমাকে এক জীবনও হারাতে না হয়। কি কালো জাদু? জি, যেদিন ইফরিত শয়তান ঘুল রাজ্যে এসে আমাকে সেই ঘুল বন্ধুকে মেরে গেল ও বাকি সময় হুমকি দিয়ে গেল, সেদিন থেকে আমার বন্ধু চেষ্টা করে এসেছে কি করে শয়তানের যে কোনো ব্যবহার্য দ্রব্য কিংবা আপন কিছুকে নিজের আয়ত্তে নিতে পারে। জানেন তো, জিনের একই রাজ্যের মাধ্যমে শত্রু থাকে, তাদের নিজেদের মধ্যে দুর্বলতা থাকে। আমার বন্ধু শয়তানটার পিছু লেগেছিল। হঠাৎ সেই মহেন্দ্রক্ষণ চলে এলো। ইফরিত শয়তানের রাজ্য থেকে শয়তানের বিরোধিতা একে ইফরিত ওকে এমন করে জিনিস দেওয়া যায় যা কিনা জাদু চক্রের মাধ্যমে কালো জাদু করে, আর অনেক শক্তিশালী কিছুতে পরিণত হয়েছে। কিন্তু কি সেটা? শয়তান জিনটার মাথার একটা চুল। এই চুলকে জাদুচক্র করায় আজ সেটা ওর শরীরে বিশ্বরূপ কাজ করছে। আপনি চাইলে আমি পানির মধ্যে এটাকে রেখে যাচ্ছি, কারণ আপনি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আমি তখন আর চুপ করে থাকতে পারলাম না। বললাম, জিন, তুমি নিজে কেন কিছু করছো না? কিংবা তোমার ওই ঘোল পিশাচ বা সে ঘোল প্রেমিক বা বন্ধু যার কথা বলে না? জিনটা বলল, কারণ তাতে করে সমগ্র ঘোল প্রজাতি বিপদের সম্মুখীন হবে। আমি সেটা চাই না। আমার হাতে সময় নেই, ছদ্মবেশ ফুরিয়ে এসেছে, আমি চলে যাচ্ছি। চুলটাকে দিয়ে গেলাম, আশা করি আপনি উপকৃত হবেন। কণ্ঠস্বরটা যেন ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে গেল। আমি সাথে সাথে গেলাম পানির দিকে রীতিমতো নজর দিতে। পানি ততক্ষণে অনেকখানি কমে গেছে। চুলটাকে খুঁজতে খুঁজতে বিলকিসকে জিজ্ঞেস করলাম, বিলকিস, পানি কমে গেল কেন? ও তখন বলল, যেহেতু জিনটা ছদ্মবেশ ধরে এসেছিল তাই পানি কমে গেছে। হঠাৎ আয়নার ঠিক নিচ দিয়ে বেশ লম্বা একটা চুল আবিষ্কার করলো আরিফ ভাই, আর বিলকিসের সামনে ধরলাম আর বললাম, এবার আয় ইফরিত, তোকে কবজা করে মজা দেখাবো। বিলকিস নিজের থেকে চুলটাকে দেখতে লাগলো আর বলল, এই চুল পানিতে ভেজে নেই। আরিফ ভাই জিজ্ঞেস করলো, কিন্তু কেন? ওটা তো পানিতে ছিল। বিলকিস বলল, কিন্তু এটাতে কালো জাদু করা হয়েছে, তাই এটা সহজে ক্ষয় সম্ভব নয়। ক্ষয় কেবল তখনই সম্ভব যখন এটা তার মালিকের হাত পর্যন্ত পৌঁছাবে। আর একটা কথা, ওই জিন যে বলে গেল ছদ্মবেশ ফুরিয়ে গেছে, এইটার মানে কি? বিলকিস তখন বলল, জিন বিভিন্ন প্রক্রিয়ার ছদ্মবেশ ধারণ করতে পারে, কিন্তু যখন কোনো জিন বলে যে তার ছদ্মবেশ ফুরিয়ে যাচ্ছে, তার মানে হলো সে অন্য কোনো জিনের ঘ্রাণ শক্তি নকল করে এসেছে। কালো জাদু করে নিজের শরীরের ঘ্রাণকে সাময়িকভাবে পাল্টে ফেলতে পারে। যা বুঝলাম ওর ঘোল বান্ধবী বড় কোনো ঘোল জাদুকর। আমি বিলকিসকে জিজ্ঞেস করলাম, বিলকিস, তুমি কি কালো জাদু করা এই দ্রব্যকে ব্যবহার করবে? অন্যায় হবে না? বিলকিস বলল, ফিরোজ, আমি কালো জাদু করিনি এটাতে। এর উপরে যেটা প্রয়োগ করা হোক না কেন তার দায়ভার আমার নয়। দেখতে হবে আমার নিয়ত কি, আমি এটাকে কি কাজে বা কেন ব্যবহার করব, এটাই মুখ্য বিষয়। আমি বললাম, এখন কি তবে তুমি ইফরিতকে স্মরণ করবে? না না,
এখন আমি নিবেদিতার মায়ের সাথে কথা বলতে চাই। আরিফ ভাই, আপনি কি ওনার সাথে আমাকে একটু কথা বলার ব্যবস্থা করে দিবেন? আরিফ ভাই বলেন, হ্যাঁ অবশ্যই, দাঁড়ান না, আমি ঘর থেকে ফোনটা নিয়ে আসি। আরিফ ভাই উঠে গেলে আমি আয়নাটাকে বালতির মধ্যে থেকে সরাতে থাকি। হঠাৎ খেয়াল করি বালতির মধ্যে কেমন যেন আঠালো পদার্থ পানির সাথে মিশে রয়েছে। আমি বিলকিসকে ডাকি। বিলকিস আমার ডাকে রহস্য আজ করতে পেরে সে বলল, কোনো সমস্যা হয়েছে ফিরোজ? আমি বললাম, দেখো তো এটা কি। বিলকিস এসে পানিতে তাকাতে ওর মনটা খারাপ করে ফেলে আর আমার দিকে তাকিয়ে মন খারাপের দৃষ্টি নিয়ে। আমি বললাম, কি হয়েছে বিলকিস? বিলকিস বলল, জিনটা চলে যাবার সময় ওর উপর আক্রমণ করা হয়েছে। আমি বললাম, কিন্তু কিভাবে? দ্বিতীয় বলে তো শয়তানটা পার করতে পারে না। তাহলে? বিলকিস বলল, জানি না, আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে ফিরোজ। প্রচন্ড বিষণ্ণতায় ওর মুখটা যেন ছেয়ে যায়। এর মধ্যে ওপর থেকে আরিফ ভাইয়ের আল্লাহকে বলে চিৎকার। চলুন আবারও অতীত সময় ফিরে যায়। না, রানী রিতায় কৃতজ্ঞতা বশত বুড়ি আতিয়াকে মেরে ফেলল না, নিজেকে সংবরণ করে ফেলল। মনে মনে বলল, ওকে মেরে লাভ কি আমার, বরং ক্ষতি। হ্যাঁ, অনেক শরীর পাওয়া যাবে, কিন্তু সে আতিয়াকে পছন্দ করে। রানী রিতাই চোখে রীতিমতো পানি মুছতে মুছতে তার রাজ্যে ফেরত চলে এলো। এর মধ্যে কিছু সময় পার হয়ে গেল, সময়ের স্রোত বয়ে চলতে লাগলো। রানী রিতাই মানব সন্তান ছেড়ে ধীরে ধীরে সরফরাজ শেখের গোয়ালের দিকে মনোযোগী হতে লাগলো। এই দুনিয়ায় এত কিছু থাকতে গরুর সাথে শেষমেশ। কিন্তু একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে, জিন খুব সূক্ষ্ম একটা ব্যাপারে নিয়ে মাথা ঘামায়। আমাদের মানুষের কাছে যেটা অসহ্যকর, তাদের কাছে সেটা পছন্দনীয়। এই জন্যই আমরা সৃষ্টির সেরা জীব এবং অন্যান্য সব সৃষ্টির থেকে একেবারেই আলাদা। শুধু ঋষুতান্ত্রিকই নয়, আরেকজন টের পেল যে গোয়ালের গরুগুলো রাতে কেমন এক অদ্ভুত শব্দ করে। এই আরেকজন হলো রাবিয়া। রাবিয়া একদিন ফেরত গেল তার চাচি শাশুড়ির কাছে। ফিরে গিয়ে বলল, চাচি, রাতে আমার গরুগুলো কিরাম জানি করে। এই কথা শুনে বুড়ি আতিয়া বুঝতে পারলো সবকিছু। সে বলল, এইটা রানীর কাম, তারে তার কাম করবার দে। তাই গরুর লগে কইরা রানীর কি লাভ? এইটারে কয় তাপ মিলন। এইটা আবার কি? গরুর শরীরের মধ্যে ঢুকা গরুর লগে মিললে এইটারে তাপ মিলন বলে। হায় আল্লাহ, গরুর লোকে এসব করে রানী? সি 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 সি। আইসেমরি সিসি করস কে? সব করে থাক। রানী এটি করে তার কারণ আছে। কি কারণ? শোন বেটি, সাপ, কুত্তা, গরু আর ঘোড়া, এই দুইটা হলো জিনকো মেলা প্রিয়। তো অহন্তরে এইটা কমু যে গরুর লোকে জিনের কি এর সম্পর্ক? গরু হইল এমন এক প্রাণী যার স্মরণ শক্তি আর ঘ্রাণ শক্তি মেলা ভালো। গরু মেলা দূরের গন্ধ নাকে পায়, আর গরু এমন এক শক্তি আছে যে তীরে মেলা রকমের শব্দ গন্ত পায়, মানুষের মধ্যে পায় না। গরুর লগে তাপ মিলন কইরা আর জাদু দিয়া জিনের এসব শক্তি নিজের মধ্যে নিয়ে নেয়। তারপর জিনেরা মেলা শক্তিশালী হয়ে যায়। জিনেরা মূলত পরজীবী হয়ে শক্তি শোষণ করার কাজে লেগে গরুকে বেছে নেয় তিনটি কারণে। গরুর স্মরণ শক্তি, ঘ্রাণ শক্তি, যেটা কিনা জিনদের কাছে খুব প্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং শব্দ শক্তিকে শুনতে পায়, যা কিনা মানুষ পারে না। এসব শক্তি জিনদের কাছে প্রবল গুরুত্ব বহন করে, আর এজন্যই গরু তাদের কাছে খুব প্রিয়, বিশেষ করে শয়তান জিনদের কাছে। এরপর কানে কানে ফিসফিস করে বুড়ি আতিয়া রাবেয়াকে বলল, তয় আমি জানছি সে আম কোরআনের মধ্যে হয় কোনো রোগ শোক আছে। এই রোগ শোকের লেখা সে গরুর লগে মিলন করে। বুড়ি আতিয়ার হয়তো বা দুটি ব্যাপার খেয়াল ছিল না সেই সময়। এক, তার শরীরের নিয়ন্ত্রণ রানী রিতায়ের হাতে রয়েছে। দুই, নবাবী কুলের কাছ থেকে জানা রানী রিতায়ের গোপন পারিবারিক কথা এবং রোগ শোকের কথা গোপন রাখতে বলেছিল রানী রিতায়। সেদিন আবার রাবেয়া ফিরে আসে তার বাড়িতে। পৌঁছাতে পৌঁছাতে পরের দিন ভোরবেলা ফিরে এসে দেখে গরু গোয়ালের পিছে পড়ে আছে ঋষুতান্ত্রিকের দেহ। আর দুপুর নাগাদ সরফরাজ শেখের বাড়িতে আরো দুটো মৃত্যুর খবর আসে। সেটা হলো চাচি আতিয়ার মৃত্যুর খবর। বর্তমান সময় ফিরে আসি 2017 সাল, পর্তুগালের রাজধানী লিসবন। উপরে উঠে দেখি আরিফ ভাই ওনার দরজার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার শরীরে অনেকগুলো ছোট ছোট কাঁটা বিঁধে আছে।
সেগুলো দিয়ে অবিরত রক্ত ঝরছে। বিলকিস এরকম কান্না কান্না কণ্ঠে বলল, ফিরোজ, আমার ঘরে গিয়ে আমার ব্যাগটা নিয়ে এসো দ্রুত। আরিফ ভাইকে ওরা শরীরে কাঁটা দিয়ে আঘাত করে গিয়েছে। আমি দ্রুত বিলকিসের ঘরে চলে গেলাম। ঘরের বাতি জ্বালিয়ে ওর ব্যাগটা নিতে নিতে মনে পড়ে গেল ইফরিতে জিনের শরীরে এক বিষাক্ত কাঁটা উৎপন্ন হয়, আর এই কাঁটা যদি একবার কারো মানব দেহে প্রবেশ করানো যায় তার মস্তিষ্ক রক্তক্ষরণ হতে সময় লাগে না। তবে খুশির সংবাদ এটাই যে বিলকিসের কাছে এর চিকিৎসা রয়েছে, যা কিনা ওর নবাব দাদুর কাছ থেকে শেখা। আমি ওর ব্যাগটা নিয়ে যেতেই ওর মোবাইল ফোনটা আমার হাতে দিয়ে বলল, 90 সেকেন্ড টাইমার চালু করো। আমি ওর কথা মতো টাইমারটা চালু করে দিলাম। ও তখনই ওর ব্যাগ থেকে একটা সিরিঞ্জ বের করে কাঁটাগুলো উঠিয়ে সেখান থেকে রক্ত টেনে টেনে নিচ্ছিল, আর আমাকে বলছিল এই রক্তে বিষ রয়েছে, আবার এই রক্তে রয়েছে ওষুধ। আরিফ ভাই তখনও পুরোপুরি জ্ঞান হারাননি। ছোট একটা বাটি রক্তে যেন মুহূর্তে পরিপূর্ণ হয়ে গেল। বিলকিস প্রচন্ড দ্রুততার সাথে তার কাজ করে যাচ্ছে। তখন 90 সেকেন্ড পার হয়ে গেছে। আরিফ ভাইকে ধ্যানের সাথে হেলান দিয়ে বসানো হলো। আমি বসলাম বিলকিসের নির্দেশনায়। বলল, লবণ নিয়ে এসো। আমি রান্নাঘর থেকে মোটা দানার লবণ নিয়ে এলাম এবং কয়েক দানা লবণ রক্তের মধ্যে দেয়া হলো। এরপর বিলকিস 1 চামচ মধু তার সাথে মিশিয়ে সকল আঘাতপ্রাপ্ত স্থানে ভালো করে লাগিয়ে দিল, আর আরিফ ভাইকে ডাকলো। এক বিশেষ মধু খেতে দিল। বিশেষ মধু বলার কারণ এই মধু জিনদের উৎপন্ন করা। এখন আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে, বিলকিস এই মধু কোথায় পেল? মারিদ রাজা নূর উল আমলের সেনাপতি উপহার দিয়েছিল তাকে এটি। আরিফ ভাইয়ের পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। বিলকিস বলল, শরীরের শক্তি ফিরে আসতে প্রায় অর্ধেক বেলা চলে যাবে। তবে সূর্যের আলো পেলে খুব ভালো হইতো, কিন্তু তখন সেটা আর সম্ভব নয়। আরিফ ভাইকে বিছানায় শুয়ে দিয়ে বিলকিস একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত রেখে বলল, এমন ভুল কেউ যেন না করে। আরিফ ভাই ঘুমের দুনিয়ায় হারিয়ে যাচ্ছেন। তখন বিলকিসকে জিজ্ঞেস করলাম, কোথা থেকে কি হয়ে গেল বিলকিস, বলো তো? বিলকিস বলল, ফিরোজ, আরিফের ভাইয়ের এমন অবস্থা হয়েছে আমার জন্য, ভাগ্যিস তোমার কিছু হয়ে যায়নি, না হলে দুজন এত কম সময়ের সুস্থ করা বেশ কষ্টসাধ্য হয়ে যেত। আসলে আমার ভুলে আরিফ ভাইয়ের এমনটা হয়েছে, আর আশিক ভুল ওই জিনটা হয়তো মারা গিয়েছে। এরকম আশ্চর্যের স্বরে কথা বলতে বাধ্য হলাম। মরে গিয়েছে তুমি নিশ্চিত? না, নিশ্চিত নই, তবে আক্রমণ চালানো হয়েছে। ফিরোজ, তুমি কি বলতে পারো কি ভুল করেছি? আমার মনে হয় আজ বাড়ি বন্ধ করে নাওনি, তাই তো? একদম ঠিক। আর এই কারণে এদিক থেকে কোনো ফ্রিজ শয়তান এসে আরিফ ভাইকে এমন ক্ষতি করে দিয়েছে। ওদিকে জিনের এমন পরিণত হয়েছে, যতদূর মনে হয় জিনেরই ভুল হয়েছে। আমার মনে হয় না যে বাড়ি বন্ধ করার সময় জিনদের আক্রমণের কোনো সম্পর্ক রয়েছে। কেমন সেটা? বিলকিস বলল, ইফরিত শয়তান এসে ঠিক কি কারণে আরিফ ভাইকে আক্রমণ করে গেল তার কারণ আমি জানি না, তবে জিন যে ভুল করেছে তা হলো ঘ্রাণ শক্তি সকল নকল করে রীতিমতো ছদ্মবেশ ধারণ করেছে। আর এই ছদ্মবেশের একটা নির্দিষ্ট সময় রয়েছে, তা পার হবার 5 মিনিট আগে পালিয়ে যেতে হয় দূর দূরান্তে, কিন্তু সে করেনি। সে ঠিকই ছদ্মবেশ শেষ হওয়ার সাথে সাথে নিজেকে গুটিয়ে নিয়েছিল। তোমার হয়তোবা খেয়াল আছে, উনি হয়তোবা অপেক্ষারত শয়তানের খোঁজ পেয়ে যায়, ওকে আক্রমণ করে। আমি বললাম, আমারও তো তাই মনে হয়। যদি বাড়িটা বন্ধ করে দিতে না, তাহলে এই সমস্যা হতো না, তাই নয় কি? সেটা ঠিক, কিন্তু তুমি যখন 123তম সারা জাদু প্রয়োগ করবে, তখন 2 স্তরের বলয় তৈরি হওয়া থেকে শয়তান আশেপাশে ভিড়তে পারে না। আমি বললাম, তাহলে নিশ্চিত এর মধ্যে অন্য কোনো রহস্য আছে বিলকিস। বিলকিস বলল, কি রহস্যের গন্ধ পাচ্ছ তুমি? আমি বললাম, জানি না, তবে আমার মন বলছে। বিলকিস বলল, রাজস্বীর মন বলে কথা, ভুল হবার তো কথা নয়। বিলকিসকে বললাম, আচ্ছা তুমি রাজস্বী বলে ডাকটা বন্ধ করো তো, ঠিক আছে? আমার কথা শুনে বিলকিস একটু হাসলো। অনেক সময় পরে ওর মুখে হাসি দেখে ভালো লাগলো। তারপর বসা থেকে উঠে বারান্দায় গেল। সেখানে গিয়ে চারপাশে পর্যবেক্ষণ করে বলল, ওই জিনেটা অস্ত্র বা ইফরিদের চোখ দিয়ে গেল ঠিকই, কিন্তু এর ব্যবহার তো বলে গেল না। এখন কিভাবে কি করবো বুঝে উঠতে পারছি না। ওদেরকে নিবিতে তার কি অবস্থা কে জানে। আমি বললাম, ইলহামকে রাখবে?
না ফিরোজ, আমি নিজে আগে চেষ্টা করবো ভাবছি। আরিফ ভাইয়ের ঘর সংলগ্ন বারান্দায় দাঁড়িয়ে আমাদের কথোপকথন চলছিল। এমন সময় আরিফ ভাইয়ের মধ্য থেকে গোয়ানির শব্দ, খুবই অদ্ভুত। বিলকিস সাথে সাথে খপ করে আমার হাতখানা ধরে ফেলল আর বলল, ফিরোজ, এক পা সামনে আগাবে না। আমি চুপিসারে ওকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেন বিলকিস? ও বলল, এটা আরিফ ভাই নয়, আরিফ ভাইয়ের ভিতর অন্য কেউ আছে, মনে হচ্ছে সে ইফরিত জিনটা। জেফরি ভাই, এই ছিল ইফরিত জিনের কালো জাদু গল্পের 3য় পার্ট। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা কথা না বললেই নয়, এই গল্পটি জেফরি ভাইয়ের কণ্ঠে সত্যি অসাধারণ লাগে। তাই সবাই অনেক অনেক শেয়ার করে দিবেন এবং গল্পটির সর্বশেষ পার্ট নিয়ে আগামীকাল হাজির হয়ে যাব। আশা করছি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আমি ফিরোজ খান, মিরপুর থেকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ফিরোজ ভাই। অ্যান্ড আমরা কিন্তু ইফরিতি জিনের কালো জাদু এই গল্পের কিন্তু 3য় পার্ট আজকে শেষ করে ফেললাম। কেমন লাগছে আপনাদের কাছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমি জানতে চাই এবং শোনাতে চাই সবাইকে। সত্যি অনেক, আমার কাছে খুবই অদ্ভুত লাগছে গল্পটা। অনেক বেশি সাসপেন্সের একটা ব্যাপার স্যাপার তৈরি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে, ওয়েল, দিস স্টোরি ইজ সাম কাইন্ড অফ অ্যামেজিংনেস, অসাধারণ কিছু আছে গল্পের ভিতরে। আশা করছি এভাবেই দারুণ রকম ভাবে এগিয়ে যাবে আমাদের ভৌতিক দুনিয়া। ইনশাল্লাহ এই ঘটনাগুলো এভাবেই যেন আমি সবসময় শুনতে পারি, এটাই কাম্য থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, আমাদের প্রিয় ভাই, আমাদের ফিরোজ ভাইকে অসাধারণ ঘটনা আমাকে পাঠানোর জন্য, গল্প পাঠানোর জন্য, ঘটনা নয়। এবং আশা করছি এই গল্পের সর্বশেষ পার্ট যদি ভালো লাগে, আমি যেটা করব, শেষ হলে আমরা আরেকদিন এই পুরো গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছিল সব কিছু মিলিয়ে একটা এপিসোড আমি শেয়ার করে দেবো। এতে করে পুরো গল্পটাই আপনারা শুনে তখন এনজয় করতে পারবেন, যে আসলে কোথা থেকে কি হলো না হলো কানেক্ট করে ফেলতে পারবেন। এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না, এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আগামীতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আগামীকাল দেখা হচ্ছে নতুন এপিসোডে। অবশ্যই এই গল্পের সর্বশেষ পার্ট নিয়ে কালকে হাজির হব। তখন মতো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।